উনি আমারে বললো যে ভাই নেক্সট টাইম বাইক চেঞ্জ করলে আপনি ইন্দোনেশিয়ান বা থাই কোনো বাইক নিয়ে। ভাই এর থেকে সুন্দর নেকেড স্পোর্টস বাইক বাংলাদেশে আর কোনটা আছে? যে লোহার যে জায়গাগুলো আছে জং ধরা শুরু করে, এক্সস্ট সিস্টেমটা চেঞ্জ করে R15 ভার্সন 4 এর এক্সস্ট লাগানো। তবে এইটা থেকে ভার্সন 2 এর ব্যালেন্স আরো বেশি ভালো, যে হচ্ছে ভার্সন এমটি চালাইলাম। ওর কাছে হর্নেট কেমন লাগছে? মানে আমি তো বলতেছি আমি MT-15 এর ব্যাপার অনেক বেশি বায়াসড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নীলা ব্যাক অন দ্য হুইলস। আজকে আপনাদের সাথে হচ্ছে আমি একটি MT-15 ভার্সন 1 নিয়ে আসলাম। আজকে এই বাইকটা রিভিউ করব ঠিক এমন না, এই বাইকটা সম্পর্কে হচ্ছে আপনারা অলরেডি জানেন সবাই, কারণ বাইকটা বাংলাদেশে আসছে অনেক দিন হয়েছে, অনেক দিন। এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড বাইক হচ্ছে এটাকে বলা হয় মাস্টার অফ টর্ক। এবং নেকেড বাইক প্রেমীদের হচ্ছে একদম গো টু হচ্ছে MT-15। এই কথাটা বলার কারণ হচ্ছে আমি আমার কথা বলবো না, সবার কথাই বলতেছি। মানে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখছি নেকেড বাইকের প্রতি যাদের ক্রেজ, MT-15 পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। তো আজকে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের কিছু জিনিস জানাবো। মানে হচ্ছে এই বাইকটা আমার যে ফ্রেন্ড ইউজ করে, ও 3-4 বছর ধরে বাইকটা ইউজ করতেছে। আর ওর একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি আপনাদেরকে, কারণ ও অলমোস্ট হচ্ছে দেখতে হবে কত, 28,552 সরি, মানে ও 29,000 কিলো মতন চালায় ফেলছে বাইকটা। ওর একটা ভালো এক্সপিরিয়েন্স গেদার হয়েছে এই বাইকটা চালাইতে। তো আমি প্রথমে হচ্ছে একটা রাইড দিতেছি, আমি রাইড দিতে দিতে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। এরপরে হচ্ছে ওর থেকে আমি একটা ছোট গ্লিমস নিব, মানে যেখানে হচ্ছে ওকে আমি জিজ্ঞেস করব ওর বাইকটা কেন নেওয়া হয়েছিল এবং ওর বাইকটা কেমন লাগে, বা এতদিন ধরে চালাইতেছে কি ফেস করছে, কোনো প্রবলেম ফেস করছে কিনা, নতুন কেউ যদি MT নিতে চায় কেন নিবে বা কেন নেওয়া উচিত না, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব, ওর থেকে ইনফরমেশনগুলো নিব। প্রথমে আসি, এই বাইকটাতে কিছু ছোট চেঞ্জেস আছে। চেঞ্জেসটা কেন করছে সেটা পরে বলতেছি, বাট আগে চেঞ্জেসগুলো আপনাকে বলি। এই বাইকটার হচ্ছে এক্সস্ট সিস্টেমটা চেঞ্জ করে R15 ভার্সন 4 এর এক্সস্ট লাগানো। এবং আমি যেটা বুঝতেছি ভার্সন 4 এর এক্সস্ট লাগানোর পরে এইটার হচ্ছে সাউন্ড অনেক কমে গেছে। মানে এইটার যে এক্সস্ট তার থেকে সাউন্ড ভার্সন 4 এর এক্সস্টে কম। আর এইটায় কেন ভার্সন 4 এর এক্সস্ট লাগাইছে সেটা হচ্ছে আমার বন্ধুর মুখেই শুনবো, যখন হচ্ছে ওর থেকে এইটার কিছু ইনফরমেশন নেওয়া হবে। আর ওয়ান অফ দ্য বেস্ট নেকেড বাইক ইন বাংলাদেশ, ওয়ান অফ দ্য বললেও ভুল, মানে হচ্ছে এইটাই আসলে না, নেকেড বাইকগুলো যদি আপনি চিন্তা করেন এইটাই বেস্ট। এইটার উপরে আসলে কোনো নেকেড বাইক এখন পর্যন্ত বাংলাদেশে নাই। আপনি এক্সমোশনের কথা হয়তো বলতে পারেন, আমি স্টিল যদি প্রাইস সব কিছু কম্পেয়ার করি, এইটা বাংলাদেশের বেস্ট নেকেড স্পোর্টস বাইক। এইটার থ্রটল রেসপন্স প্লাস হচ্ছে এটার সাউন্ড, এটার ম্যানুভারিং হচ্ছে যেই ব্যাপার স্যাপার, এইটা অন্য কোনোটার সাথে ম্যাচ করবে না। যেমন এক্সমোশনের প্রাইস যদি চিন্তা করি, ওইটা টপ এন্ডে হচ্ছে অত ভালো পারফরমেন্স করে না, মানে টপ কম পারফরমেন্স করে না বলতে কি, ওইটা টপ কম। এটার ওইটা থেকে বেশি, এটাকে মাস্টার অফ টর্ক বলা হয়। শর্ট রেঞ্জে হচ্ছে অনেক ভালো পারফরমেন্স এটার। আর এইটার তো হচ্ছে ভার্সন 1, এটা সেকেন্ড ভার্সন হচ্ছে অলরেডি বাংলাদেশে চলে আসছে, যেটা হচ্ছে আপসাইড ডাউন ফর্কের সাথে আসতেছে। এটাতে কিছু ল্যাকিংস আছে, আমি সেই ল্যাকিংসগুলো যদি বলি, এটাতে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া উচিত ছিল, বাট এটাতে আবার ডুয়েল চ্যানেল ABS-ও নাই, সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথে আসে। মানে প্রাইস যদি বলি, এই প্রাইসে আসা উচিত ছিল, দিতে পারতো ইয়ামাহা, কারণ ডুয়েল চ্যানেল ABS-এর অনেক গাড়ি তখন ছিল ওনাদের। তো ওনারা চাইলে যদি অ্যাড করতো, এটা একদম 100-তে 100, মানে একের ক হয়ে যেত। বাট ছোটোখাটো এই যে জিনিসপত্র যেগুলো হচ্ছে মিসিং, এটা ছাড়াও যদি আমি চিন্তা করি, এই বাইকে নেগেটিভ বলার জায়গা খুবই কম। এই বাইকটা হচ্ছে ইন্ডিয়ান, এটার দুইটা ভেরিয়েন্ট হয়, ইন্ডিয়ান আর একটা ভেরিয়েন্ট হচ্ছে ইন্দো। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান অফিসিয়ালটা। এইটা 3 বছর আগে কিনছিল, মানে 4,10,000 মতো হয়তো পড়ছিল, এখন 4,20,000 মতো প্রাইস এটার। এই বাইকটার হেডলাইটের আলো খুব বেশি বলা যাবে না, মোটামুটি সিটিতে কাজ চলে যায়। হাইওয়েতে আমি হচ্ছে অনেক আগে লং ট্যুর দিছি MT নিয়ে, তো এটার হাইওয়েতে পারফরমেন্স লাইটের ভালো না। ম্যাক্সিমাম আসলে নেকেড বাইকের সেম অবস্থা বাংলাদেশে, 160-150 সেগমেন্টের বাইক সবগুলো আসলে সেম। আর এর মধ্যে আসলে N160 আর N250 দুইটা তো সেমই লাইট, এইগুলা লাইটের পারফরমেন্স খুব ভালো। এই দুইটা গাড়ি বাদে বাকি সব কয়টা বাইকে
আপনার হচ্ছে লাইটের প্রবলেম আছে, সিটির বাইরে হচ্ছে চালাইতে গেলে কাজ হবে না, কোনো রকমই চালাইতে পারবেন না কাজ। সো এইটাও ওই সেম ক্যাটাগরিতেই পড়ে। আর এই ব্যাগটা ভাই মজা, আপনি দেখেন, মানে আপনি ব্যালেন্স দেখেন ভাই, ব্যালেন্স অসাধারণ, অসাধারণ ব্যালেন্স। আমি একটু ফাঁকা জায়গা পেলে আপনাদের আরও কিছু জিনিস দেখাচ্ছি, যেমন হচ্ছে আমি পুরা হাতটা ছেড়ে এটা চালাইতে পারবো, মানে হচ্ছে কোনো ইস্যু নাই। দেখেন এটা মাথা নষ্ট ভাই, এটার যে কি বলবো, এটা ব্যালেন্স আসলেই খুব ভালো, খুবই ভালো। তবে এইটা থেকে ভার্সন 2 এর ব্যালেন্স আরও বেশি ভালো, যেহেতু হচ্ছে ভার্সন 2তে আপনার যে সুইং আর্ম ওইটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের, এইটা অ্যালুমিনিয়াম না, ওইটার ব্যালেন্স আরও ভালো। ওইটা সুইং আর্মটা হালকা, প্লাস হচ্ছে ওইটা ব্যালেন্স কখনো নষ্ট হয় না, তো ওইটা একটা প্লাস পয়েন্ট। এইটাতে যে আপনার সামনের সাসপেনশন যেটা, এটা কিন্তু ইউএসডি না, বাট তারপর এটা কোনো অংশে খারাপ না। ইউএসডি হলেই ভালো, ইউএসডি না হলে যে খারাপ, ব্যাপারটা এমন না। বেসিক্যালি হচ্ছে এটা রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে, আপনি হচ্ছে ফিডব্যাক কেমন পাচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু ইউএসডির কিছু বেনিফিট অবশ্যই আছে, হাই স্পিডে স্ট্যাবল থাকে, ওইটা একটা বড় বেনিফিট। আর বাকি তেমন খুব বেশি ডিফারেন্স আসলে নাই ইউএসডি আর হচ্ছে এই যে সাসপেনশন এটার মধ্যে। আর এমটি নিয়ে আসলে রিভিউ দেওয়ার মতো কিচ্ছু নাই। এই বাইকটা এতদিন ধরে বাংলাদেশে আর এত মানুষ চালাইছে, এই বাইকটার মানে হচ্ছে টেকনিক্যাল জিনিসপত্র জানেন এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশে। তো টেকনিক্যাল কোনো কিছু নিয়ে আমি আসলে আলোচনা করতে চাইতেছি না, আমি আমার এখনকার ইনিশিয়াল ইমপ্রেশন জানাচ্ছি। আর আমি আগে যখন চালাইতাম সেটা সম্পর্কে এখন আসলে বলে লাভ নেই। আমি যদি ছোট করে বলি, আমি এই বাইকটা হচ্ছে খুবই পছন্দ করি। এই জন্যই আমি বলতেছিলাম যে বাংলাদেশের হচ্ছে বেস্ট নেকেড বাইক হচ্ছে MT-15। এইটার উপরে আসলে কোনো নেকেড বাইক বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই, এটাকে আপনার টপে রাখতেই হবে। এরপরে সিরিয়াল আপনি অনেক বাইকই রাখতে পারবেন, কিন্তু এটার টপ, মানে এটা একদম সবার উপরে। সরি, আজকে আমি গ্লাভস পরে বাইর হই নাই, আমি গ্লাভসটা ভুলে রেখে আসছি। আপনারা এই জিনিসটা হচ্ছে করবেন না, গ্লাভসটা, সেফটি গার্ড এগুলো হচ্ছে পরেই বাইক রাইড করার ট্রাই করবেন। ও তারপরে হচ্ছে আরেকটা জিনিস বলি, এটার মাইলেজ অসাধারণ মাইলেজ, 45-50 পর্যন্ত অনেকটা পাইতে শুনি, কিন্তু যেই পরিমাণ টর্ক, আর এই টর্কের যখন আপনি এত মাইলেজ পাইতেছেন, এটা অসাধারণ। সিটিতে জ্যামের মধ্যে এই বাইকটা নিয়ে খুব প্যারা খাইতে হয় না। আর আপনি দেখবেন একটা জিনিস, MT-15-এর সবচেয়ে কম অ্যাক্সিডেন্ট রেকর্ড, মানে এই বাইকটার ব্যালেন্সের কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর অনেকেই বলে যে হচ্ছে MT-15-এর রাইডাররা হচ্ছে আপনার ভদ্র রাইডার। অবভিয়াসলি MT-15 রাইডাররা ভদ্র রাইডার, কারণ হচ্ছে এত টাকা দিয়ে একটা প্রিমিয়াম বাইক কিনে হচ্ছে ছাপড়িগিরি করতে মানুষ কিনে না। তো ওইটা যদি আমি বাদ দিই, ওই পার্টটা ছাড়ো, এইটার ব্যালেন্সের কারণে, এইটার ব্রেকিংয়ের কারণে এই বাইকটা ওয়ান অফ দ্য সেফেস্ট বাইক ইন বাংলাদেশ। আর দেখবেন আপনার এইটার অ্যাক্সিডেন্ট রেকর্ড বাংলাদেশের সবচেয়ে কম। এটা হয়েছেই একমাত্র আপনার এই যে ব্যালেন্স, ব্রেকিং, এগুলো সব কিছু মিলা। তো আসলে ভাই এই বাইকটা রিভিউ দিয়ে কী রিভিউ দিব, মানে এত অসাধারণ একটা বাইক। কিছু নেগেটিভ দিক অবশ্যই আছে, সেটা আমার থেকে ভালো আমার বন্ধু বলতে পারবে। আমি যখন ওর থেকে ওর ইন্টারভিউর মতন যে ছোটো পার্টটা নিব, তখন ওর থেকে হচ্ছে জানার চেষ্টা করবো বেসিক্যালি এর নেগেটিভ দিকগুলো কী। আমি এত শর্ট টাইমে বা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে যাচ্ছি না, ওর মুখে শুনলেই আপনারা একদম লেজিট, মানে হচ্ছে অ্যাকুরেট জিনিসটা শুনতে পারবেন। আর এই বাইকটার প্রতি আমি কাইন্ড অফ বায়াস, সো আমি খুব বেশি নেগেটিভ দিক আপনাদের বের করে বলতে পারবো না। আমি আপনাদের একটা ভিডিওতে বলছিলাম অলরেডি যে ইয়ামাহার কোনো ওভার প্রাইসড গাড়ি বাইক যদি আমি কিনি, সেটা হচ্ছে MT-15 হবে। তো আপনারা বুঝতেই পারতেছেন আমি কেন এত বেশি বায়াস এই বাইকটা নিয়ে। আর আমার যেই বন্ধুর বাইক, ও আচ্ছা এখন আমার হর্নেটটা চালাইতেছে, হর্নেট 2.0। আমি ওইটা সম্পর্কে ওরে জিজ্ঞেস করবো যে ও কেমন লাগছে। আসলে একটা এক্সপিরিয়েন্স তো আর কি, ইনিশিয়াল যে ব্যাপার ওটা তোর থেকে জানাই উচিত, কারণ হচ্ছে লং টাইম MT রাইডার। তো এইটার থেকে ওটার কেমন লাগতেছে সেটা ওর থেকে জানার ট্রাই করবো। এটার একটা জিনিস আমি হচ্ছে খুব বিরক্তই ফিল করতেছি কাইন্ড অফ, সেটা হচ্ছে এটা হর্নটা হচ্ছে পজিশন, এই ইন্ডিকেটর লাইটের এমন একটা জায়গায় আমার হচ্ছে প্রেস করতে কষ্ট হইতেছে। এটা আসলে অভ্যাসের ব্যাপার, আমি জানি না আপনাদের কার কি এক্সপিরিয়েন্স, কিন্তু এটা আমার খুব বিরক্ত লাগে সাউন্ড চাপটার। হর্নের সাউন্ড অনেক কম, ও হর্ন টর্ন চেঞ্জ করছে কিনা জানি না। ও আরেকটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি, এই কত 28,000 বা 29,000 কিলোর মধ্যে ওর এই গাড়ি এখনও পুরা স্টক
কিচ্ছু চেঞ্জ হয় নাই এই এক্সজস্টটা বাদে। এক্সজস্টটা চেঞ্জ কেন করছে সেটাও তো বললাম যে জানাচ্ছি একটু পরে, সেটাও জানতে পারবেন। আমার মনে হয় না এই বাইকটা আরও 20,000 30,000 কিলো চালার পরও ইঞ্জিনে আপনার টাচও করা লাগবে। যেটা করতে পারে সেটা হচ্ছে আমি যেটা দেখলাম ওর টায়ারগুলো হয়তো চেঞ্জ করতে পারে আর 2-3,000 4,000 কিলো চালার পরে। আর টায়ার হচ্ছে আপনার একটা ভালো টায়ার নিলে তখন দেখবেন আবার নতুনের মতন এক্সপিরিয়েন্স পাচ্ছেন এটাতে, কারণ এখনও এত ভালো এটার ইঞ্জিন কন্ডিশন। টর্ক দেখছেন ভাই, দেখেন টর্ক, মাথা নষ্ট, মাথা নষ্ট ভাই। এই বাইকটা কী বলবো ভাই, আমি তো এমনিও বায়াস, রিভিউ আমি আসলে কী দিব। এটা অসাধারণ একটা বাইক। এই বাইকটাতে কর্নারিং করেও সেই মজা, বডি ব্যালেন্স মাথা নষ্ট, এরকম ব্যালেন্সের গাড়ি হাতে পাইলে হচ্ছে আপনার খালি মনেই যাবে, চালাইতেই থাকি। আমি আজকে এই বাইকটারে হর্নেটের সাথে একদমই কম্পেয়ার করবো না, কিছু বলবোই না হর্নেট সম্পর্কে, এই বাইকটা নিয়ে কথা বলবো। আর আমার সব ভিডিও হর্নেট হয়ে যাচ্ছে, কারণ হর্নেট কিনেও আমি আসলে অনেক হ্যাপি, ওই রেঞ্জে ওই বাইকটা সেরা। আমি একটা জিনিস খেয়াল করলাম, গিয়ারগুলো হচ্ছে অনেক সফট, হর্নেটে একটু শক্ত, এটাতে ওইরকম কোনো প্রবলেম নাই। তো গিয়ার আপ ডাউন করে সেই মজা লাগতেছে। আসেন এখানে একটু বসি, বাইকটাকে আপনাদের দেখাই কি কন্ডিশনে আছে। ওর থেকে একটা ছোট ইন্টারভিউর মতো নেওয়ার চেষ্টা করি। আগে ওরা একটু জিজ্ঞেস করে নেই যে হচ্ছে আমি তো এমটি চালাইলাম, ওর কাছে হর্নেট কেমন লাগছে, তোর কাছে কেমন লাগছে, ইঞ্জিন কেমন মনে হয়েছে, মানে হচ্ছে তুই দিতেছস কোনো হচ্ছে প্যারা নাই আর মানে প্রেশার নেয় না অনেকখানি, যেটু রাইডে মনে হলো যে প্রেশার দিলে প্রেশারটা খুব স্মুথলি করতে পারে, মানে প্রেশার ওর প্রসেসিং জিনিসটা খুব সুন্দর মতো হয়। আর মানে হচ্ছে রেস, আর এটা অনেক ইজি না, এটার থেকেও কিন্তু ইজি ওটার চালানো। আবার আমার কাছে মনে হচ্ছে যেহেতু ওটা সিট হাইট একটু কম এটার থেকে, হ্যাঁ এটার থেকে সিট হাইট কম, কিন্তু কম হলেও মানে এটার কারণে আমার মনে হচ্ছে যে আমি আরো রাইডিং এক্সপিরিয়েন্স আমার কাছে আরো ভালো মনে হয়। মানে তোর হাইটের জন্য কিন্তু আরো ইজি। তোর হাইট জানি কত? আমার হচ্ছে 5'6". এটাতে চালাইতে তো তোর প্রবলেম হয় না? কোনো প্রবলেম হয় না, বাট দেখা গেছে যে মানে ওইটার থেকে আমি এটাতে আমার আরো তুই স্টেবল ভাবে বসতে পারছস। আর আরেকটা ব্যাপার যেটা এইটার কিন্তু হচ্ছে কুশনিং থেকে ওইটা আরাম বেশি, আমি যেটা ফিল করলাম। অলওয়েজ সিট খুবই বাজে, সিট খুবই আবার চালালেও যদি স্পিড সিট ওইটার থেকে অনেক বেশি ভালো হয়। আচ্ছা তোর বাইকটা একটু আমি দেখাই সবাই রে, মানে এতদিন পরেও বাইকটা হচ্ছে কন্ডিশন, আমি জাস্ট বললাম একদম টায়ার ছাড়া আর কোনো কিছুতে মনে হয় না হাত দেওয়া লাগবে তোর, খালি টায়ারগুলো চেঞ্জ করবি, এখনও পুরো কন্ডিশন ফ্রেশ। ছোটোখাটো কিছু স্ক্র্যাচ আছে এগুলো পড়বেই ভাই, 3 বছর চালাইছে, এত কিলো তো এটা হইতেই পারে। মানে আপনারাই বলেন ভাই, এর থেকে সুন্দর নেকেড স্পোর্টস বাইক বাংলাদেশে আর কোনটা আছে? অ্যাকচুয়ালি নাই। আপনারা হচ্ছে কেউ এটার সাথে দ্বিমত পোষণ করতেই পারবেন না। আপনারা যদি বলেন এর থেকে আপনার হচ্ছে এক্সমোশন বেশি ভালো লাগে দেখতে, তো আমি বলবো না ভাই এটাই বেশি সুন্দর, এক্সমোশনও সুন্দর কিন্তু এটাই হচ্ছে দেখতে সেরা। আমি প্রাইজের কথা তো বাদই দিলাম, এক্সমোশন এটার সাথে প্রাইজের একটা ডিফারেন্স আছে। এক্সমোশনটা যদি হচ্ছে আপনার ভাবে আসতো, মানে হচ্ছে অফিসিয়ালি আসতো, তাহলে কিন্তু ওই প্রাইস অত প্রাইস কখনোই হতো না। হোন্ডার যেগুলো অফিসিয়ালি আসছে ওগুলোর প্রাইস আপনি একটু কম্পেয়ার করলেই বুঝবেন ওইটার প্রাইস কেন তো বেশি। আচ্ছা আলিফ, আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা জানতে চাই, আমি সেটা ওদের বলতেছিলাম যে এইটার ওদের দেখায় নেই, এক্সজস্টের হচ্ছে ভার্সন 4-এর। তোর এক্সজস্ট চেঞ্জ করা কেন লাগছে, যেহেতু তোর ইঞ্জিনই হাত দিস নাই, তোর এক্সজস্ট কেন চেঞ্জ করা লাগলো? এক্সজস্টটা মানে অনেক আগেই আমি মানে সচরাচর দেখেছি আমরা তো কেউ এক্সজস্টে খুব একটা মানে এক্সজস্টে কেউ কখনো তেমন একটা চিন্তা ভাবনা করি না। আমি স্লাইটলি হঠাৎ একদিন আমার এই এক্সজস্টের একদম সামনের দিকে দেখতেছি যে মরিচার গুঁড়া যেরকম থাকে ওরকম মরিচের গুঁড়ার ছোপ, মানে এটা আগে কখনো খেয়াল, হঠাৎ একদিন খেয়াল করছি। পরে মানে হচ্ছে এটা ভিতরে মরিচা ধরছে, ভিতরে মরিচা ধরছিল। তারপরে আমি ওই দিন ফার্স্ট লাইট মারে দেখার পরে দেখলাম যে এটার ভিতরে মরিচা। তারপরে এক্সজস্টের ভিতরের পাইপে মরিচা থাকলে তো আসলে কিছু করার নাই, কারণ ওইটা তো আর কিছু করা যায় না, মানে বাইরে মরিচা পড়লে ওইটা মানে ওটা সার্ভিসিং করার মতো আসলে কিছু নেই, মানে পুরা শেষ হয়ে গেছে মরিচা ধরে। ওই সাইলেন্সারের উপরের পার্ট খুললাম, তখন দেখলাম না যে না, আমি ফার্স্টে ভাবছিলাম যে ইঞ্জিনে কি কোনো প্রবলেম হলো নাকি, পরে সামনের পার্ট খুলে দেখলাম যে না, সামনের পার্টের পাইপে কোনো জায়গাতেই কোনো মরিচা নাই, মরিচাটা শুরুই হয়েছিল ওই
পিছনের পার্ট দিয়ে। তো তারপরে ওইটারে রিপেয়ার করতে নিয়ে দেখি যে কাটার পরে দেখি যে ওই লাস্টের পার্টটুকুই আসলে জং ছিল, জং টং মরিচা টরিচা ধরে। পরে চিন্তা করলাম যে এটার কারণে সাউন্ডটা আর আগের মতো পাচ্ছিলাম না। পরে আমি একজন মেকানিক দিয়ে হচ্ছে চেঞ্জ করাইছস। আমি পরে সাইলেন্সার একজন সেল করবে, পরে ওনার কাছ থেকে আমি কিনলাম। তখন আর কোনোটা পাচ্ছিলাম না, পাইছি ভার্সন 4 এর একটা সাইলেন্সার। এটা অনেক কম দামে কিনছস, আমি তো জানি। এটা কত দিয়ে নিছস তুই? সেকেন্ড হ্যান্ড বিক্রি করছে, এটা মাত্র 7,000 টাকা নিচ্ছে। মানে হচ্ছে তুই আসলে জিতছস। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, এইটার সাউন্ড হচ্ছে এমটির থেকে হচ্ছে কমে গেছে এটা লাগানোর পরে। কারণ নরমালি এমটির যে ইয়াটা থাকে ওটা যতটুকু লাউড থাকে ওর থেকেও কমছে, অনেক কমে গেছে। কিন্তু এটার সাউন্ড কিন্তু অনেক স্মুথ। হ্যাঁ, এটা সাউন্ড স্মুথ আর সাউন্ড। আর আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো এটার মধ্যে লাগবে না, ভাবছিলাম যে যেহেতু এটা R15 ভার্সন 4 এর আর এটা MT-15 দুইটা বাইকের মানে সাইলেন্সার কি একটা আরেকটা লাগবে নাকি, ভাবছিলাম হয়তো কেটে লাগানো লাগতে পারে। পরে দেখলাম যে না, জাস্ট ফিট করছেন, এটা সবগুলি জায়গায় সেট হয়ে গেছে। এখন জাস্ট ওই সব জায়গায় লেখা থাকে ভার্সন 4, কারণ ওই এটা হচ্ছে MT ভার্সন 4, ওইটার মধ্যে ইয়া লাগানো যায় না। আচ্ছা, এমনি পারফরমেন্সে কি কোনো চেঞ্জ আসছে? সব সেম, বাকি সব কিছু সেম। এইটার কি আর কোনো নেগেটিভ কিছু তুই পাইছস? তুই তো অনেক দিন চালাছিস, আমি জানি। এটা ছাড়া তুই মাঝখানে কোনো বাইকই চালাস নাই 3 বছর? আমি 3 বছরের বেশি প্রায় হয়ে গেল এই বাইকটা ইউজ করতেছি, কিন্তু আল্লাহর রহমতে এই সাইলেন্সারের প্রবলেমটা ছাড়া আজ পর্যন্ত আমি কোনোদিন এই বাইকে কোনো প্রবলেম ফেস। ইন্ডিয়ান কিছু বাইকে আমি দেখলাম তোর টাঙ্কিতে মরিচা টরিচা ধরে, তোরটা তেমন কোনো প্রবলেম নাই? টাঙ্কিতে এখন নেই, বাট আমি ইন্ডিয়ান বাইকগুলোতে এরকম মানে আমি যখন এই মরিচা রিলেটেড ব্যাপারে মানুষের সাথে ডিসকাস করতে গেলাম, তখন যা দেখলাম যে ইন্ডিয়ান বাইকগুলোতে বিশেষ করে এই টাঙ্কিতে মরিচা বা সাইলেন্সারের মরিচার ঘটনা আমি শুনছি, যে এরকমও আরও কয়েকজনের কাছে শুনছি যে ধরো সাইলেন্সারে মরিচা ধরার ঘটনা, বা অনেকের হচ্ছে ওই বিভিন্ন পার্টসে ওই যেমন হচ্ছে বাইকের ঘেটিতে, হ্যাঁ ওই সব জায়গায় যেই লোহার যে জায়গাগুলো আছে জং ধরা শুরু করে, অনেকের মরিচা ধরে। যেমন আমি প্রবলেম ফেস করলাম যে N250 নিলাম, তুই তো দেখছসই, ওইটা তো একদম শুরু থেকে মানে হচ্ছে কালার উঠে জং পড়া শুরু করছে। মানে আমি তো যদি টাঙ্কির কথা বলি, ওটা ফুয়েলের কারণে হয়তো হইতে পারে, কিন্তু বাকি পার্টসগুলা কেন হবে? মানে হচ্ছে আমি যখন ওই মেকানিকের কাছে প্রথম গেছি ওই মরিচার প্রবলেম, উনিও আমার বললো যে ভাই আপনার ইন্ডিয়ান বাইকগুলো প্রায় এরকম। ওনার কাছে উনি তো ওই মরিচা এগুলি পরিষ্কার করে বংশালে যেখানে গেছিলাম, উনি প্রায় হচ্ছে এই মরিচার প্রবলেমের সমাধান করে, টাঙ্কির মরিচা বা এটা। উনি যেটা বললো যে ম্যাক্সিমাম হচ্ছে উনি সব এই ইন্ডিয়ান বাইকগুলোর মধ্যে পায়। উনি আমার বললো যে ভাই নেক্সট টাইম বাইক চেঞ্জ করলে আপনি ইন্দোনেশিয়ান বা থাই কোনো বাইক নিয়ে। আচ্ছা, এমটি তো আরেকটা আছে ইন্দোনেশিয়ান, তাই না? আচ্ছা, তোরটা হচ্ছে ইন্দোনেশিয়ানটা আমি মাঝখানে কিছুদিন ইউজ করছি। প্রথমে ইন্দোনেশিয়ানই নিচ্ছিলি তুই? না, প্রথমে আমার কাছে ইয়াই ছিল ইন্দোনেশিয়ানটা, আমার একটা মামার ছিল, ওনারটা আমি মাঝে মাঝে। আচ্ছা। তো ইন্দোনেশিয়ান এটার মধ্যে রাইডিং কোয়ালিটি, এটা অ্যাকচুয়ালি তোর সেকেন্ড এমটি, তাই তো? এটা তোর সেকেন্ড এমটি। হ্যাঁ, তুই এমটি চালাইছস। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল অবস্থা। মানে আমি তো বলতেছি, আমি MT-15 ব্যাপার অনেক বেশি বায়াসড। তো ইউজারের থেকে শুনলেন আসলে নেগেটিভ দিক খুবই কম। আর এটা যখন হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএসে আসছে, তখন বাংলাদেশে এবিএসের গাড়ি কি ছিল? অ্যাকচুয়ালি 2-1টা গাড়ি ছিল, নেকেড গাড়ি ছিল না মনে হয়। নেকেড গাড়ি তখন আসলে আমার যতটুকু মনে পড়ে, তখন কোনো নেকেড বাইক আসলে তোর ছিল না, এই জিনিসটা ছিল না, এবিএস ছিল না। তো এইটা আমার দেখা প্রথম এবিএস ওয়ালা গাড়ি ছিল MT-15। তো এই বাইকটা আসলে অনেক ফ্যাসিনেশন বাংলাদেশের সব মানুষের মধ্যে, কারণ যখন প্রথম আসলো হ্যাঁ, তো নেকেড বাইকের মধ্যে এটা নেকেডের মধ্যে এটার মধ্যেই ছিল তখন। মানে ওই 3-4 বছর আগে যদি চিন্তা করি, তখন সময় হচ্ছে এবিএস নিয়ে আসছে। কত 2015 সালে আসছিল MT-15, তখন BS4 যে প্রথম শুরু করলো, তখন তোরটা BS6? না, হ্যাঁ আমারটা BS6। তখন মোটামুটি নেকেড বাইকের মধ্যে এইটা একটা খুব বেশ ভালো বাইক ছিল ওই সময়। এখন তো অনেক ভালো অনেক নেকেড বাইক আসছে। হ্যাঁ, কিন্তু আমি এখনো ভিডিওতে বলতেছি আমি অনেক বেশি বায়াস MT-15 নিয়ে, কারণ এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা বাইক। আমি আসলে এটা রিভিউ করতে পারবো কিনা জানি না, কারণ আমি এটা পজিটিভ দিকই বলবো। এখানে তোর আর জিজ্ঞেস করলাম যে এটার কোনো নেগেটিভ দিক আছে কিনা, কারণ তুই তো চালাইতেছস, তুই নিজের টাকাতে কিনছস, তুই নেগেটিভ থাকলে অবশ্যই বলবি। না, আমি তো বললাম, আর এটাও খুবই রেয়ার, সচরাচর খুব মানুষের কাছে তেমন একটা শুনি। হ্যাঁ, আমি আসলে তোর থেকে প্রথম শুনছি এই ব্যাপারটা, আমি কিন্তু জানতাম না যে সাইলেন্সারও এই প্রবলেম হয়। বলতে নিচ্ছি যে গল্প করতে নিচ্ছি, তখন অনেকে ফার্স্ট শুনছে যে সাইলেন্সারের মধ্যেও কি কখনো মরিচা পড়ে নাকি। তো এটা খুবই রেয়ার। সো নর্মালি কেউ ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান যেটাই নেই, MT-15 মানে খুবই ফান টু রাইড একটা বাইক।
আসলে এটা আসলেই ফান টু রাইড বাইক, এবং বাইক হলে এমনই হওয়া উচিত যেটা চালা সেই মজা পাওয়া যাবে। আপনারা আরেকটা জিনিস বলতে পারেন যে এটা সিট কম, ভাই বেসিক্যালি হচ্ছে স্পোর্টস বাইকে সিট ছোট হবে, এটাই স্বাভাবিক। আপনারা এটা পিলিয়ন চিন্তা করে বানায় নেই। আপনারা বলতে পারেন যে এটা সিটটা বড় করলে হয়তো সেল আরও বেশি হতো, কিন্তু তখন দেখতে কিন্তু এত সুন্দর লাগতো না। আপনি একটু চিন্তা করে দেখেন, এটা সিটটা ছোট হওয়ার কারণে কিন্তু প্রপোর্শন যেটা দেখতেছেন, দেখতে এত অ্যাট্রাকটিভ লাগতেছে অ্যাকচুয়ালি এই বাইকটা। এই বাইক নিয়ে আসলে বলার আর কিছু নাই, আপনি আমার থেকে শুধু পজিটিভই শুনবেন। আপনি যে ওনার তার থেকেও শুনলেন, ছোটোখাটো কিছু জিনিস আছে, ডুয়েল চ্যানেল এবিএস দিতে পারতো, দেয় নাই, ট্র্যাকশন কন্ট্রোল দেয় নাই, কারণ এই বাইকটা পাহাড়ে চালা খুব মজা, যেহেতু হচ্ছে টর্ক অনেক ভালো, তো এইটাতে অ্যাকচুয়ালি ট্র্যাকশন কন্ট্রোল দিতে পারতো তারা, কারণ ইন্দোটায় সম্ভবত ছিল ট্র্যাকশন কন্ট্রোল। 7 গুলো থেকে হ্যাঁ, এইটাতেই আসলে দেওয়া উচিত ছিল, কারণ প্রাইস কিন্তু কম না। আমরা জানি আমার প্রাইস একটু বেশি, সো ওইটা যদি আবার চিন্তা করি তাহলে ওরা যা দিছে ওভারঅল প্যাক একটা বাইক, খুবই সুন্দর একটা বাইক। আপনারা দেখেন এই বাইকটার আসলে দেখতে নেগেটিভ কিচ্ছু নাই, এত সুন্দর নেকেড বাইক আসলে বাংলাদেশের নাই। তো আপনাদের আজকে এর থেকে বেশি ইনফরমেশন এমটি সম্পর্কে দেওয়ার নাই, কারণ এই বাইকটা অনেক দিন আগে থেকে বাংলাদেশের মার্কেটে আছে এবং এটা সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি। আমি জাস্ট হচ্ছে আমার মতামত শেয়ার করলাম, এবং 3 বছর ধরে চালাচ্ছে, 28-29 কিলো চালিয়েছে এমন এক ওনারের কাছ থেকে আপনাদের একটা ছোট রিভিউ দিলাম, ও কি বলে সেটাও শুনলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পিস আউট, আল্লাহ হাফিজ।